ঠিক বলেছ, পরীক্ষার এই শেষ সময়ে 250-300 প্রশ্ন মুখস্থ করতে গেলে মাথা গুলিয়ে যাবে। আমরা সেই ভুল একদম করব না। আজকে আমরা তোমার বইয়ের ইউনিট -1 দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এবং এর মূল বিষয় ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার ও দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি নিয়ে আলোচনা করব। তুমি জাস্ট খাতা পেন নিয়ে গল্পের মতো শোনো আর মনের মধ্যে একটা সিনেমা তৈরি করো। কোনো পয়েন্ট মিস হবে না। RMCQ অফ MCQ পরীক্ষায় এখান থেকে যা প্রশ্ন আসবে তুমি দেখামাত্রই উত্তর করতে পারবে। চলো পড়াটা শুরু করা যাক। পর্ব 1, সিনেমার শুরু এবং দুটি বড় দল, মিত্রশক্তি বনাম অক্ষশক্তি। গল্পটা শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দিয়ে, যা চলেছিল 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুদ্ধে পৃথিবীর দেশগুলো দুটো বড় দলে ভাগ হয়ে মারপিট করছিল। 1. মিত্রশক্তি অ্যালাইড পাওয়ার্স। এই দলে ছিল গ্রেট ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, USA এবং সোভিয়েত ইউনিয়ন, USSR। 2. অক্ষশক্তি অ্যাক্সিস পাওয়ার্স। এই দলে ছিল জার্মানি, ইটালি ও জাপান। স্যারের বিশেষ টিপস অফ MCQ এর জন্য মিত্রশক্তির মধ্যে একটা অদ্ভুত ব্যাপার ছিল। সোভিয়েত ইউনিয়ন ছাড়া বাকি সবাই ছিল পুঁজিবাদী ক্যাপিটালিস্ট রাষ্ট্র, আর সোভিয়েত ইউনিয়ন ছিল একমাত্র সমাজতান্ত্রিক সোশ্যালিস্ট দেশ। তাই তারা একসাথে যুদ্ধ করলেও ভেতরে ভেতরে একে অপরকে ঘোর অবিশ্বাস আর সন্দেহ করত। কিন্তু যুদ্ধের খাতিরে তারা সেই শত্রুতা লুকিয়ে রেখেছিল। পর্ব 2, যুদ্ধ শেষ এবং নতুন অশান্তি, ঠান্ডা লড়াই কি? 1945 সালে অক্ষশক্তি হেরে গেল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হল। যুদ্ধ শেষ হতেই ব্রিটেন আর ফ্রান্সের মতো পুরনো শক্তিশালী দেশগুলো একেবারে দুর্বল হয়ে পড়ল। এবার মঞ্চে রয়ে গেল শুধু দুজন দাদা বা সুপার পাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা চাইল সারা বিশ্বে নিজের আধিপত্য ছড়াতে এবং সমাজতন্ত্রকে আটকাতে, আর সোভিয়েত ইউনিয়নও আমেরিকার এই চাল ব্যর্থ করতে তৈরি হল। এর ফলে পুরো পৃথিবী যেন একটা যুদ্ধের তীরপ্রান্ত, ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার বা যুদ্ধের কিনারায় এসে দাঁড়াল। তাহলে ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার আসলে কি? এটা কোনো সামনাসামনি বা প্রত্যক্ষ যুদ্ধ নয়। এটা হলো এক ধরনের যুদ্ধহীন যুদ্ধ, যেখানে সারাক্ষণ উত্তেজনা, ভয়, একে অপরকে পারমাণবিক বোমার হুমকি দেওয়া, সৈন্য সমাবেশ করা এবং কূটনৈতিক চাল চলে পরিবেশ গরম রাখা হতো। কিন্তু বাস্তবে কেউ আসল যুদ্ধ শুরু করার সাহস পেত না, কারণ দুজনেই জানত যুদ্ধ হলে দুপক্ষই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। দার্শনিক ও পণ্ডিতদের চোখে ঠান্ডা লড়াই MCQ এর জন্য ভীষণ জরুরি। উইলিয়াম ফ্রিডম্যান একে বলেছেন যুদ্ধের একটি নতুন কৌশল, এ নিউ স্ট্র্যাটেজি অফ ওয়ার। বার্নেট একে বলেছেন গরম শাস্তি, হট পিস। ওয়াল্টার রেমন্ড ও জোসেফ ফ্র্যাঙ্কেল একে বলেছেন মতাদর্শগত যুদ্ধ, আইডিওলজিক্যাল ওয়ার, অর্থাৎ আমেরিকার গণতান্ত্রিক পুঁজিবাদ বনাম সোভিয়েতের সাম্যবাদের লড়াই। পর্ব 3, এই ঠান্ডা লড়াই নামটা কোথা থেকে এল? অরিজিন অফ দ্য টার্ম। পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন প্রায় ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাই মন দিয়ে শোনো। প্রথম প্রয়োগ, সাধারণভাবে মনে করা হয় মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান তাঁর 1947 সালের একটি বইতে এই কথাটি প্রথম ব্যাপকভাবে ছড়ান। বইটার নাম ছিল দি কোল্ড ওয়ার, এ স্টাডি ইন US ফরেন পলিসি। আসল ইতিহাস কিন্তু কূটনীতিবিদ বার্নার্ড বারুচ এর ভাষণ লেখক সোপ 1946 সালে প্রথম এই শব্দটা খসড়ায় লিখেছিলেন। আর বার্নার্ড বারুচ নিজে 1947 সালের 13 এপ্রিল এক ভাষণে প্রথম জনসমক্ষে বলেন, আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আছি। লৌহ জবনিকা, আয়রন কার্টেন। 1946 সালের 5 মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তাঁর বিখ্যাত ফুলটন বক্তৃতা বলেছিলেন যে ইউরোপের ওপর একটা লৌহ জবনিকা বা চাদর নেমে এসেছে, যার ওপারে কি হচ্ছে মুক্ত দুনিয়ার মানুষ জানতে পারছে না। এটা ঠান্ডা লড়াইয়ের পরিবেশকে আরও বাড়িয়ে দিয়েছিল। পর্ব 4, আমেরিকার 3টে মারাত্মক চাল, কমিউনিজম আটকানোর নীতি। আমেরিকা দেখল সোভিয়েত ইউনিয়নকে আটকাতে গেলে কিছু চাল চালতে হবে। একে বলা হয় প্রতিরোধের নীতি, পলিসি অফ কন্টেইনমেন্ট। এর জন্য আমেরিকা 3টি বড় পদক্ষেপ নিয়েছিল, এগুলো থেকে MCQ আসবেই আসবে। 1. ট্রুম্যান নীতি, ট্রুম্যান ডক্ট্রিন। 1947 সালের মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ঘোষণা করলেন, বিশ্বের যেখানেই কমিউনিজমের ভয় থাকবে সেখানে আমেরিকা টাকা আর সৈন্য পাঠিয়ে সাহায্য করবে। বিশেষ করে গ্রিস ও তুরস্ককে সমাজতন্ত্রের হাত থেকে বাঁচাতে $400 মিলিয়ন সাহায্য দেওয়া হয়েছিল। 2. মার্শাল পরিকল্পনা, মার্শাল প্ল্যান। 1947 সালের জুন আমেরিকার পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল দেখলেন যুদ্ধের পর ইউরোপের দেশগুলো গরিব হয়ে গেছে, আর গরিব দেশেই কমিউনিস্টরা তাড়াতাড়ি ক্ষমতা দখল করে।
তাই তিনি ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য এক বিশাল টাকার সাহায্য ঘোষণা করলেন। উদ্দেশ্য একটাই, টাকার লোভে দেশগুলো যেন আমেরিকার দলে থাকে। সোভিয়েত ইউনিয়ন আর তার বন্ধু দেশগুলো এই লোভী পরিকল্পনা বয়কট করেছিল। ৩. ন্যাটো গঠন। নেটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ১৯৪৯ সালের ৪ এপ্রিল। এটা ছিল আমেরিকার তৈরি একটা সামরিক জোট। শুরুতে আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স সহ ১২টি দেশ নিয়ে এটি গঠিত হয়। এদের মূল কথা ছিল, আমাদের দলের কোনো একটা দেশের ওপর যদি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে, তবে ধরে নেওয়া হবে সে সবার ওপর আক্রমণ করেছে, আর আমরা সবাই মিলে তাকে মারব। পর্ব ৫। সোভিয়েতের পাল্টা চাল, কমিনফর্ম ও কোমেকন। সোভিয়েত ইউনিয়নের নেতা স্তালিন তো আর হাত গুটিয়ে বসে থাকার পাত্র নন। তিনি আমেরিকার এই চালগুলোর পাল্টা জবাব দিলেন। কমিনফর্ম, COMINFORM ১৯৪৭, বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিগুলোর মধ্যে যোগাযোগ ও শক্তি বাড়ানোর জন্য এটি তৈরি হয়। কোমেকন, COMECON ১৯৪৯, আমেরিকার মার্শাল পরিকল্পনার জবাবে সমাজতান্ত্রিক দেশগুলোর নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য এই পরিষদ তৈরি করা হয়েছিল। পর্ব ৬। দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি, বাইপোলার পলিটিক্স। ঠান্ডা লড়াইয়ের ফলে পুরো পৃথিবী মূলত দুটো মেরু বা শক্তিকেন্দ্রে ভাগ হয়ে গেল। একেই বলে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির, পরিচালন কেন্দ্র ওয়াশিংটন। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির, পরিচালন কেন্দ্র মস্কো। পণ্ডিত কৌলম্বিস ও উলফে এই দ্বিমেরুকেন্দ্রিকতাকে দুভাগে ভাগ করেছেন। ১. কঠোর দ্বিমেরুকেন্দ্রিকতা, টাইট বাইপোলারিটি, যেখানে সব দেশ দুটো দলের যেকোনো একটাতে থাকবেই এবং দলের নেতার কথা অন্ধের মতো মানবে। কোনো নিরপেক্ষ দেশ থাকবে না। ২. শিথিল বা অবিন্যস্ত দ্বিমেরুকেন্দ্রিকতা, লুজ বাইপোলারিটি, যেখানে দুটো দল ছাড়াও বাইরে অনেক নিরপেক্ষ বা জোট নিরপেক্ষ দেশ থাকবে। পরীক্ষার জন্য পয়েন্ট: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে কিন্তু শিথিল দ্বিমেরুকেন্দ্রিকতা ছিল, কারণ আমেরিকার দলের ফ্রান্স বা পাকিস্তানের মতো দেশগুলো মাঝে মধ্যে আমেরিকার কথা শুনত না। আবার সমাজতান্ত্রিক শিবিরের মধ্যেও চীন ও সোভিয়েতের মধ্যে তীব্র ঠান্ডা লড়াই বা বিরোধ শুরু হয়ে গিয়েছিল, যেমন ১৯৬২ সালের ভারত চীন যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন নিরপেক্ষ ছিল, যা চীন পছন্দ করেনি। পর্ব ৭। ঠান্ডা লড়াইয়ের বিভিন্ন পর্যায় ও যুদ্ধক্ষেত্র। ঠান্ডা লড়াই শুধু কাগজে কলমে ছিল না, পৃথিবীর বিভিন্ন জায়গায় এর জন্য রক্তও ঝরেছিল। প্রথম পর্যায় ১৯৪৫-১৯৪৯, বার্লিন অবরোধ, বার্লিন ব্লকেড ১৯৪৮, জার্মানির রাজধানী বার্লিনকে সোভিয়েত ইউনিয়ন চারপাশ থেকে আটকে দেয়, যাতে আমেরিকা সেখানে ঢুকতে না পারে। কিন্তু আমেরিকা বিমান দিয়ে আকাশপথে খাবার ও জিনিসপত্র পাঠিয়ে সেই অবরোধ ভেস্তে দেয়। শেষমেশ ১৯৪৯ সালে সোভিয়েত পিছু হটে। এই পর্বেই ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন নিজেদের প্রথম পারমাণবিক বোমা ফাটিয়ে আমেরিকার একাধিপত্য গুঁড়িয়ে দেয়। দ্বিতীয় পর্যায় ১৯৫০-১৯৫৩, কোরিয়ার যুদ্ধ, ঠান্ডা লড়াই এবার এশিয়ায় ঢুকল। উত্তর কোরিয়া সোভিয়েত সমর্থিত এবং দক্ষিণ কোরিয়া আমেরিকা সমর্থিতর মধ্যে যুদ্ধ বাধল। আমেরিকা সম্মিলিত জাতিপুঞ্জকে ব্যবহার করে সৈন্য পাঠাল, আর উত্তর কোরিয়ার পক্ষে চীন ও সোভিয়েত সাহায্য করল। ১৯৫৩ সালে যুদ্ধবিরতি দিয়ে এর শেষ হয়। তৃতীয় পর্যায় ১৯৫৩-১৯৫৯, সিয়াটো ও ওয়াশ চুক্তি, আমেরিকার নতুন পররাষ্ট্র সচিব জন ফস্টার ডালেস এশিয়ায় সমাজতন্ত্র রুখতে সিয়াটো SEATO ১৯৫৪ এবং মধ্যপ্রাচ্যে মিডো ১৯৫৫ সামরিক জোট তৈরি করলেন। এর পাল্টা জবাবে সোভিয়েত ইউনিয়ন ও তার বন্ধু দেশগুলো মিলে তৈরি করল ওয়াশ চুক্তি, ওয়ারশ প্যাক্ট ১৯৫৫। এদিকে ভিয়েতনামেও আমেরিকা জড়িয়ে পড়ল কমিউনিস্টদের থামাতে গিয়ে, যেখানে শেষ পর্যন্ত আমেরিকার চরম পরাজয় ঘটে। মিশরের সুয়েজ খাল জাতীয়করণকে কেন্দ্র করে ১৯৫৬ সালে সুয়েজ সংকট দেখা দেয়। চতুর্থ পর্যায় ১৯৫৯-১৯৬২, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, কিউবান মিসাইল ক্রাইসিস ১৯৬২। এটা ছিল ঠান্ডা লড়াইয়ের সবচেয়ে বিপজ্জনক সময়। আমেরিকার একদম নাকের ডগায় কিউবা দ্বীপে ফিদেল কাস্ত্রোর সমাজতান্ত্রিক সরকারকে বাঁচাতে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ঘাঁটি বানিয়ে ফেলে। মার্কিন রাষ্ট্রপতি কেনেডি চারিদিক থেকে কিউবাকে নৌবাহিনী দিয়ে ঘিরে ফেলেন। সারা পৃথিবী ভেবেছিল এবার তৃতীয় বিশ্বযুদ্ধ আর পারমাণবিক যুদ্ধ হবেই, কিন্তু শেষ মুহূর্তে সোভিয়েত নেতা ক্রুশ্চেভ মিসাইল জাহাজ ফিরিয়ে নেন এই শর্তে যে আমেরিকা কিউবা আক্রমণ করবে না। পর্ব ৮। দেতাঁত, ডিটেন্টে, একটু শান্তির হাওয়া, ১৯৬২-১৯৭৩। কিউবার ওই ভয়ানক পরিস্থিতির পর দুপক্ষই বুঝল
এভাবে চললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই ১৯৬২ থেকে ১৯৭৩ পর্যন্ত তাদের মধ্যে উত্তেজনা কমানোর একটা চেষ্টা চলে। এই সময়টাকে ফরাসি শব্দে বলে দেতাঁত, ডিটেন্টে। দেতাঁত কথার অর্থ হল পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা বা উত্তেজনা হ্রাস করা। এই সময়ে কিছু ভালো জিনিস ঘটেছিল। MCQ এর জন্য সালগুলো মনে রাখো। হটলাইন ১৯৬৩, মস্কো আর ওয়াশিংটনের মধ্যে জরুরি যোগাযোগের জন্য সরাসরি টেলিফোন লাইন বসল। NPT নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি ১৯৬৮, পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ চুক্তি। সল্ট ১, ১৯৭২, পরমাণু অস্ত্র সীমিত করার চুক্তি। পর্ব ৯, সিনেমার শেষ, ঠান্ডা লড়াইয়ের অবসান ১৯৭৩-১৯৯১। ১৯৭৩ সালের পর মধ্যপ্রাচ্য সংকট আর ১৯৭৯ সালে আফগানিস্তানে সোভিয়েত সেনা ঢোকার ফলে ঠান্ডা লড়াই আবার নতুন করে চাঙা হয়ে ওঠে। কিন্তু দিনের পর দিন এত অস্ত্র বানাতে গিয়ে আর যুদ্ধ চালাতে গিয়ে সোভিয়েতের অর্থনীতি ভেঙে পড়েছিল। ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় এলেন মিখাইল গোরবাচেভ। তিনি দুটো নতুন নীতি আনলেন। ১. পেরেস্ট্রয়কা, যার অর্থ অর্থনৈতিক ও রাজনৈতিক পুনর্গঠন বা সংস্কার। ২. গ্লাসনোস্ট, যার অর্থ মুক্তমনা হওয়া বা বাক স্বাধীনতা ও ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা। এই নীতিগুলোর ফলে সমাজতান্ত্রিক ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ আলগা হয়ে যায়। অবশেষে ১৯৯০ সালে মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এবং সোভিয়েত রাষ্ট্রপতি গোরবাচেভ আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের অবসানের কথা ঘোষণা করেন। আর ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যার ফলে আমেরিকার একক আধিপত্য বা একমেরুকেন্দ্রিক বিশ্ব ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি হয়। যদিও বর্তমানে চীন, জাপান, ভারতের মতো শক্তির উত্থানে বিশ্ব বহুমেরুকেন্দ্রিকতার দিকে যাচ্ছে। এবার ঝটপট MCQ রিভিশন, যেগুলো পরীক্ষায় আসবেই। ১. ঠান্ডা লড়াই শব্দটা প্রথম জনসমক্ষে কে বলেন? এর থেকে বড় বার্নার্ড বারুচ, ১৯৪৭। ২. লৌহ যবনিকা কথাটি কে কোথায় বলেন? এর থেকে বড় উইনস্টন চার্চিল, ফুলটন বক্তৃতায়, ১৯৪৬। ৩. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কোন দেশের? এর থেকে বড় আমেরিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের। 4. নাটো কবে গঠিত হয়? এর থেকে বড় ১৯৪৯ সালের ৪ এপ্রিল। ৫. ওয়াশ চুক্তি, ওয়ারশ প্যাক্ট, কবে এবং কারা করে? এর থেকে বড় ১৯৫৫ সালে সোভিয়েত ইউনিয়ন ও তার সহযোগী সমাজতান্ত্রিক দেশগুলো। ৬. কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কবে হয়েছিল? এর থেকে বড় ১৯৬২ সালে। ৭. দেতাঁত শব্দের অর্থ কী? এর থেকে বড় উত্তেজনা প্রশমন বা সম্পর্ক সহজ করা। ৮. পেরেস্ট্রয়কা ও গ্লাসনস্ত নীতির প্রবক্তা কে? এর থেকে বড় মিখাইল গোরবাচেভ। ৯. ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক অবসান কবে ঘোষিত হয়? এর থেকে বড় ১৯৯০ সালে জর্জ বুশ ও গোরবাচেভের যৌথ ঘোষণায়। পুরো চ্যাপ্টারের গল্পটা এটাই। তুমি জাস্ট এই পুরো বিষয়টা একবার রিডিং পড়ে নাও। দেখো মনের মধ্যে পুরো ঘটনাটা ছবির মতো বসে গেছে কি না। এর পরের অংশে আমরা জোটনিরপেক্ষ আন্দোলন ন্যাম নিয়ে আলোচনা করব, যা এই চ্যাপ্টারেরই বাকি অংশ। তুমি আগে বলো, এই প্রথম অংশটা বা ঠান্ডা লড়াইয়ের গল্পটা তোমার ভালো করে মাথায় ঢুকেছে কি না? কোনো জায়গায় খটকা থাকলে স্যারকে এখনই জিজ্ঞেস করো। জোটনিরপেক্ষ আন্দোলন ন্যাম একবারে পুরোটা শেষ করে দিচ্ছি। তাহলে এই ফার্স্ট চ্যাপ্টারটা আজকেই একদম পকেটে চলে আসবে। খাতা পেন নিয়ে বসে যাও, পুরো সিনেমার শেষ অংশটা এক টানে দেখে নিই। পর্ব ১০, জোটনিরপেক্ষ আন্দোলন, নন অ্যালাইন্ড মুভমেন্ট বা ন্যামের জন্ম। ঠান্ডা লড়াইয়ের সময় যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন পুরো বিশ্বকে দুভাগে ভাগ করে মারপিট লাগানোর চেষ্টা করছিল, তখন এশিয়া আর আফ্রিকার কিছু সদ্য স্বাধীন হওয়া দেশ, যেমন আমাদের ভারত, ভাবল, আমরা কেন ওদের গোলামি করতে যাব? আমরা কোনো দলেই যোগ দেব না। এই ভাবনা থেকেই জন্ম নিল জোটনিরপেক্ষ আন্দোলন। স্যারের বিশেষ টিপস অফ MCQ এর জন্য আন্তর্জাতিক সম্পর্কের পণ্ডিত W. বার্টন বলেছিলেন, জোটনিরপেক্ষতার তত্ত্ব ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোনো আলোচনাই পূর্ণতা পায় না। পর্ব ১১, আন্দোলনের পটভূমি ও পঞ্চশীল নীতি। এই আন্দোলনের মূল চিন্তাটা প্রথম শুরু করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি ১৯৪৬ সালের একটা বেতার ভাষণেই বলেছিলেন যে মহাশক্তিদের ক্ষমতার রাজনীতি থেকে ভারতকে দূরে রাখতে হবে। পঞ্চশীল নীতি, পাঁচশীল ১৯৫৪, তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে একটি চুক্তি হয়, যেখানে ৫টি নীতি ঘোষণা করা হয়। এই নীতিগুলো জোটনিরপেক্ষ আন্দোলনের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। ১. পরস্পরের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা। ২. অনাক্রমণ, একে অপরকে আক্রমণ না করা।
3 অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 4 সমতা ও পারস্পরিক সাহায্য। 5 শান্তিপূর্ণ সহাবস্থান। বান্দুং সম্মেলন ব্যান্ডুং কনফারেন্স 1955 ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার 29টি দেশ মিলে এক ঐতিহাসিক সম্মেলন করে। এখানে চীনের প্রধানমন্ত্রী ঝৌ এনলাই ও ছিলেন। এই সম্মেলনে বান্দুংয়ের 10টি নীতি গৃহীত হয়, যা এই আন্দোলনের উদ্দেশ্যকে আরও মজবুত করে। ইডিওগ্রাফিক পিরিয়ড। জোটনিরপেক্ষ আন্দোলনের 5 জন আসল নায়ক পঞ্চপ্রধান। পরীক্ষায় প্রশ্ন আসে, ন্যাটের জনক কে বা প্রতিষ্ঠাতা কারা? মনে রাখবে এই 5 জনের নাম। 1 ভারতের জওহরলাল নেহরু, তাঁকে আন্দোলনের জনক বলা হয়। 2 মিশরের গামাল আবদেল নাসের। 3 যুগোস্লাভিয়ার জোসিফ ব্রোজ টিটো। 4 ঘানার কোয়ামি নকুমা। 5 ইন্দোনেশিয়ার আহমেদ সুকর্ণ। পর্ব 12 সদস্যপদ পাওয়ার 5টি কড়া নিয়ম। কায়রো সম্মেলন 1961। 1961 সালে মিশরের কায়রোতে একটা প্রস্তুতি সভা হয়। সেখানে ঠিক হয় যে কেউ চাইলেই এই দলের মেম্বার হতে পারবে না। সদস্য হতে গেলে 5টি শর্ত মানতে হবে। 1 দেশটিকে স্বাধীন নীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান মানতে হবে। 2 জাতীয় মুক্তি আন্দোলনকে সবসময় সমর্থন করতে হবে। 3 মহাশক্তিদের বিরোধের জেরে তৈরি কোনো বহুপাক্ষিক সামরিক জোটের, যেমন ন্যাটো, ওয়াশ সদস্য হওয়া যাবে না। 4 মহাশক্তিদের সাথে কোনো দ্বিপাক্ষিক সামরিক চুক্তি করা থাকবে না। 5 নিজের দেশের মাটিতে মহাশক্তিদের কোনো সামরিক ঘাঁটি বানাতে দেওয়া যাবে না। পর্ব 13 জোটনিরপেক্ষ আন্দোলনের মৌলিক লক্ষ্য। এই আন্দোলনের মেইন টার্গেটগুলো ছিল সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বর্ণবাদের রঙের ভিত্তিতে বৈষম্য তীব্র বিরোধিতা করা, নিরস্ত্রীকরণ, অস্ত্র কমানো এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা, সম্মিলিত জাতিপুঞ্জকে শক্তিশালী করা, ধনী ও গরিব দেশের বৈষম্য দূর করে একটি নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা NIEO গড়ে তোলা। পর্ব 14 বিভিন্ন শীর্ষ সম্মেলন, যেগুলো থেকে MCQ আসবে। 1961 থেকে 2024 পর্যন্ত মোট 19টি বড় সম্মেলন সামিট হয়েছে। সব মুখস্থ করার দরকার নেই, শুধু এই কয়েকটা মনে রাখো। প্রথম সম্মেলন বেলগ্রেড 1961। যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম সম্মেলন হয়, যেখানে 25টি দেশ যোগ দেয়। মূল বিষয় ছিল বিশ্বশান্তি ও নিরস্ত্রীকরণ। ইডিওগ্রাফিক পিরিয়ড। চতুর্থ সম্মেলন আলজিয়ার্স 1973। এখানে ঠিক হয় যে দেশে সম্মেলন হবে সেই দেশের প্রধান আগামী 3 বছর আন্দোলনের লিডার হবেন। আর এখান থেকেই সম্মিলিত জাতিপুঞ্জে NIEO নয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রস্তাব তোলার সিদ্ধান্ত হয়। সপ্তম সম্মেলন নতুন দিল্লি 1983। এটি আমাদের ভারতে হয়েছিল। এখানে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা, গরিব ও উন্নয়নশীল দেশগুলোর নিজেদের মধ্যে ব্যবসা ও সাহায্যেরও ওপর জোর দেওয়া হয়। অষ্টম সম্মেলন হারারে 1986। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে আফ্রিকা তহবিল আফ্রিকা ফান্ড তৈরি করা হয়। ইডিওগ্রাফিক পিরিয়ড। দশম সম্মেলন জাকার্তা 1992। ঠান্ডা লড়াই শেষ হওয়ার পর এই প্রথম সম্মেলন হয়। এখানে বিশ্ব সন্ত্রাসবাদ ও জাতিপুঞ্জের সংস্কার নিয়ে আলোচনা হয়। 19তম সম্মেলন কাম্পালা 2024। এটি উগান্ডার কাম্পালায় অনুষ্ঠিত হয়েছিল। শেষ কথা, ঠান্ডা লড়াইয়ের পর এই আন্দোলনের গুরুত্ব কি? একমেরুকেন্দ্রিক বনাম বহুমেরুকেন্দ্রিক বিশ্ব। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথিবী একমেরুকেন্দ্রিক ইউনিপোলার হয়ে যায়, যেখানে আমেরিকার দাপট সবচেয়ে বেশি। অনেকে ভেবেছিল ঠান্ডা লড়াই যখন শেষ তখন জোটনিরপেক্ষ আন্দোলনেরও আর দরকার নেই। কিন্তু জাকার্তা 1992 ও হাভানা 2006 সম্মেলনে দেশগুলো স্পষ্ট জানিয়ে দেয়, আজকের দিনেও এই আন্দোলন সমান প্রাসঙ্গিক। কারণ আমেরিকা নিজের একাধিপত্য খাটিয়ে তখন ইরাক বা লিবিয়ার মতো ছোট দেশে আক্রমণ চালায়। তার বিরুদ্ধে জোট বাঁধতে এই মঞ্চটাই একমাত্র ভরসা। তাছাড়া বর্তমানে বিশ্ব ধীরে ধীরে চীন, ভারত, রাশিয়ার মতো শক্তির উত্থানে বহুমেরুকেন্দ্রিকতার মাল্টিপোলারিটি দিকে যাচ্ছে, যেখানে জোটনিরপেক্ষ দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ। এই পার্টের সুপার MCQ বুলেটস। 1 জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? এর থেকে বড় যুগোস্লাভিয়ার বেলগ্রেডে 1961 সালে। 2 পঞ্চশীল নীতি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? এর থেকে বড় ভারত ও চীন 1954 সালে। 3 বান্দুং সম্মেলন কবে হয়েছিল? এর থেকে বড় 1955 সালে। 4 জোটনিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? এর থেকে বড় পণ্ডিত জওহরলাল নেহরুকে। 5 ভারতে কততম জোটনিরপেক্ষ সম্মেলন হয়েছিল?
এর থেকে বড় সপ্তম শীর্ষ সম্মেলন নতুন দিল্লি 1983। 6 আফ্রিকা তহবিল কোন সম্মেলনে গঠিত হয়? এর থেকে বড় 1986 সালের হারারে সম্মেলনে। 7 NIEO এর পুরো কথা কি? এর থেকে বড় নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা। ব্যাস, তোমার বইয়ের পুরো ইউনিট -1 এর গল্প একদম 100% কমপ্লিট। ঠান্ডা লড়াই থেকে শুরু করে জোটনিরপেক্ষ আন্দোলন সবটাই স্যারের মতো করে তোমাকে বুঝিয়ে দিলাম। এবার এই পুরো চ্যাপ্টার থেকে MCQ পরীক্ষায় যেখান থেকেই প্রশ্ন আসুক, তুমি একদম ডাইরেক্ট সঠিক উত্তরটা গোল করতে পারবে। তোমার প্রথম চ্যাপ্টার ডান। এবার ঝটপট কমেন্ট করে জানাও পরের দিন কোন চ্যাপ্টারের গল্প শুনতে চাও। পড়াটা রেডি রাখো, আমরা পরেরটাও এভাবেই একটানে শেষ করব।